গতকালকে যে মিটিংটি হলো সেখানে যে নির্বাচনের সময়টি এগিয়ে আসলো, এই নির্বাচনের প্রশ্নে সুরাহা যে হলো, এটি আসলে দেশে এসে ঠিক থাকবে কিনা বা দেশে এখন যে বাস্তবতা আছে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে মতামত, সবকিছু মিলে এই সময়টি ঠিক রাখা যাবে কিনা, এখান থেকে আলোচনাটি শুরু হবে। না, নির্বাচনের সময় এগিয়ে এসেছে, এই ক্ষেত্রে আলোচনায় একটা সুরাহা হয়েছে, এটা আপনি কি বললো? আমরা তো তেমনটাই জানছি। কোথায় জানছেন? কি বলা হয়েছে? যৌথ একটা ঘোষণা দেওয়া হয়েছে তো, ঘোষণায় কি বলা হয়েছে বলেন তো? আমি আপনাকে ঘোষণাটা পড়ে শোনাই একটুখানি। উনি বলেছেন, প্রধান উপদেষ্টা বলেছেন, সব প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে, আবার বলি, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। প্রথম শর্ত হলো দুটো, একটা হলো সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে। সম্পন্ন কে করবে? আপনি করবেন নাকি আমি করব? তাহলে আমার আপনার হাতে কিছু নাই। বিএনপি করবে না, বিএনপির হাতেও কিছু নাই। তাহলে কার হাতে আছে? ওনার হাতে আছে। উনি বলছেন সব প্রস্তুতি যদি সম্পন্ন করা যায় তাহলে রমজানের আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে। বলে নাই কিন্তু হবে, হতে পারে, নাও হতে পারে, নাও হতে পারে। হবে আপনাকে কোথায় পেলেন? কোথাও পান নাই। না, হবে মানে স্পষ্ট করে মানে সেটা বলছে যে আপনি শুনেন, ফলোইং সেন্টেন্সটা শুনেন। জি বলেন। তো ফলোইং সেন্টেন্সটা হলো, সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। না, তাহলে আপনি যে এই পুরো জিনিসটা হলো ডিপ্লোম্যাটিক ওয়ার্ডস উনি সিলেক্ট করছেন, ওটা ওইভাবে দুইটা সেন্টেন্স বলছেন। না, তাহলে মাসুদ কামাল ভাই, এই প্রশ্নটা আপনাকে করতে চাই যে আপনি যে সংবাদ সম্মেলনের প্রেক্ষাপটে যে বিচার বিশ্লেষণ করলেন বা আপনি যেভাবে বিষয়টিকে দেখছেন, তাহলে ফাঁকিটা দিল কাকে? কাকে ফাঁকি দেওয়া হলো? ফাঁকি দিল জনগণকে। আচ্ছা, সিম্পল তো। আপনি এই কথাগুলি এত ডিপ্লোম্যাটিক হইতে বললেন কেন ভাই? পাবলিক যে এই কথাগুলো আপনি কার জন্য বললেন বলেন তো আপনি আমাকে? এই কথাগুলি ওনারা যে এটা একটা যৌথ ঘোষণা দিলেন, কার জন্য দিলেন? পাবলিকের জন্য দিলেন তো। আমার পাবলিক এই ল্যাঙ্গুয়েজ কিছু বুঝে? তাদের মাথার মধ্যে খালি একটা জিনিস ঘুরপাক খাবে, সেটা কি রমজানের এক সপ্তাহ আগেও। অনেকে হিসাব বিকাশ করতেছে, রমজান শুরু হবে 19 তারিখে, এক সপ্তাহ আগে কোন বৃহস্পতিবার পরে, সেটা পরে 12 তারিখে, অতএব 12 তারিখে ইলেকশন হবে। কে বলছে আপনাকে এটা? আপনি মনে মনে মন কলা খাচ্ছেন ভাই। এটা কোনো বেজ নেই। বিশেষ প্রক্রিয়ায় অত্যন্ত চতুরতার সঙ্গে একটা মূলা ঝোলানো হয়েছে। তাহলে বিএনপি এটা বুঝলো না? বুঝছে, বুঝবে না কোনো? বিএনপি লোকজন কি আমার চেয়ে কম বুঝে নাকি? আমি তো বিএনপির একজন কর্মী হওয়ার যোগ্য না। বিএনপি বহুত বড় বড় নেতা আছে, তো তারা কি আমার চেয়ে কম বুঝে? তারা বুঝে। বিএনপি নেতা আমার পাশে আছে, জিজ্ঞাসা করুন ওনারা কি বুঝছে। সেই জন্যই সব প্রস্তুতি বলতে আসলে আপনি কি বুঝেন মাসুদ কামাল ভাই? সরকারের বক্তব্য এটা একটু শুনে নিন। সব প্রস্তুতি উনি পরের বাইক কি বলেছেন? উনি তো পরের বাইক কি বলেছেন যে আমি এখনই আপনাকে পড়ে শোনাচ্ছি। পরের বাইক কি বলেছেন? বিচার ও সংস্কার। সেক্ষেত্রে সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। প্রয়োজন হবে কেন? আবার পর্যাপ্ত অগ্রগতি মানে কতটুকু অগ্রগতি, এই প্রশ্ন তো আছে। এটা উনি মাপবে। এই কাপের মধ্যে কতটুকু চা দিলে আপনার জন্য পর্যাপ্ত, যে খাবে সে মাপবে। উনি মাপবে, উনি বলবে এখনো পর্যাপ্ত অগ্রগতি হয় না। আপনি কি করবেন? কি করবেন আপনি? বিচার করবে। কার বিচার করবে? ক্লিয়ার করছে কেউ? কেউ জানে কার বিচার? এক হাসিনার বিচার? তার সঙ্গে কি ওবায়দুল কাদেরের বিচার হবে? তার সঙ্গে কি তার সব মন্ত্রীদের বিচার হবে? তার সঙ্গে কি আওয়ামী লীগের একদম ইউনিয়ন পর্যায়ের সভাপতি সেক্রেটারির বিচার হবে? তার সঙ্গে কি আওয়ামী লীগেরও বিচার হবে? কার কার বিচার হবে? কোনো কিছু বলা হয়েছে ক্লিয়ার করে পর্যন্ত? সংস্কার, কোন সংস্কার ভাই? এই সংস্কার তো একটা ফালতু জিনিস। না, এটা ফালতু বলছেন, এটা আবার কেমন? সংস্কার প্রয়োজন নেই? আমাকে বলতে দেন। আচ্ছা বলেন, আপনি বলেন। এই যে তারা যে সংস্কার করতেছে, এই সংস্কার চলা গেলে বিএনপি কি তাদের পূর্ব ঘোষিত 31 দফা একদিনের জন্য ঘরে উঠে রাখছিল? বরঞ্চ যখন তারা সংস্কার নিয়ে ঢাকায় আলোচনা করতেছে, তখন বিএনপি তাদের 31 দফা নিয়ে একদম গ্রামে গঞ্জে গেছে। এবং তারা এটাকে এতটাই সিরিয়াসলি নিয়েছে, এটা জন্য ছোট ছোট বুকলেট পাইছে। আমার কাছে ওই বুকলেট আসছে 3টা। 3জন আমার হাতে বুকলেট ধরাই দিচ্ছে। তার মানে তারা সবাইকে ধরাচ্ছে।
তারপরে সারা দেশে তারা 31 দফা নিয়ে যখন নাকি রীতিমতো যুদ্ধ করতেছে, তখন ইনারা এখানে ঘরে বসে কয়েকটা এনজিও কর্মকর্তা আর কিছু বিদেশি ভাড়াটে বুদ্ধিজীবী আইনা সংস্কার করতেছে। বিএনপি যদি এই সংস্কারকে অনারই করতো, তাহলে বিএনপি করতো আমার 31 দফা আপাতত স্থগিত থাক। ওরা একদিনের জন্য স্থগিত রাখছে। তাহলে এই প্রশ্নটি না এই প্রশ্নটি যদি করে একদম হাসতে বলছি যে আপনাকে যদি সরকারে নেওয়া হতো, আপনি এই কথা বলতেন কি? আপনাকে যদি এই সরকার তার উপদেষ্টা করতো, আপনি এই কথা বলতেন? উপদেষ্টা করলে যাবো কেন ওখানে? ওটা আমার কাজ নাকি? আচ্ছা, যাবেন কেন সেটা ভিন্ন বিষয়, যে আপনি কেন যাবেন? আমি সারা জীবন করছি সাংবাদিকতা, আমার কেউ তুমি বাস চালাও, আমি চালাতে পারবো? আমি পারবো? কিভাবে চালালে? আমি তো চালানো শিখি নাই, যারা গেছে তারাও শিখে নাই। শিখে নেই বলে বাস এখানে যে লাগাই দেয়, ওনে লাগাই দেয়, ওনে লাগাই দেয়, যাত্রীরা সব আতঙ্কিত হয়। তারা কি দেশ চালাতে পারছে না তো। না, তাহলে 10 মাস ধরে তারা কি করলো? তারা ওখানে বসে বসে কি করে জিমায়, আমার ধারণা ওই লোকগুলো বাসায় জিমাই। তো কিছু অবসরপ্রাপ্ত লোক এখানে বলছে তুমি এখানে জিমাও, জিমায় যাস বাসায়, তারা জিমাইতো। তার মানে কি আমার দেশ বা রাষ্ট্র 10 মাস ধরে ঝিমাচ্ছে? অবশ্যই সে জিমাচ্ছে। শুনেন আমি বলি, হাসিনা সরকার যাওয়ার পর, কথাগুলো ঠান্ডা মাথায় খেয়াল করেন, হাসিনা সরকার যাওয়ার পর অনেক লোকের মাথায় কিন্তু একটা জিনিস ছিল যে আমরা এক স্বৈরাচার বিদায় করে আরেক স্বৈরাচার আনতে চাই না। কেন বলছে এই কারণে তাদের কাছে কিন্তু আরেকটা দগদগে অতীত তাদের মাথার মধ্যে কিন্তু ছিল। কথাটা খেয়াল করেন, সেটা কি যে আরেকটা সরকার ছিল, তারাও একই রকম করছে। তখন তারা বিকল্প হিসেবে ভাবছিল যে এই গভর্নমেন্ট ভালো চালাইতে পারতো, তাহলে কিন্তু ওই জিনিসটাই থাকতো। কিন্তু এই গভর্নমেন্ট চালাতে পারে নাই বলেই তখন তারা বলছে ভাই ভালো চলুক আর মন্দ চলুক, একটা ইলেকটেড গভর্নমেন্ট আসুক। মানুষ এখন কি বলে? মানুষ এখন ওইটাই বলে যে মন্দ হোক ভালো হোক, একটা ইলেকটেড গভর্নমেন্ট আসুক, আমি ঠিক করবো কে গভর্নমেন্ট আসবে। এদের কিন্তু আমি ঠিক করি নাই, এদেরকে ছাত্ররা ঠিক করছে। এটা তো ইউনুস নিজেই বলছে। কিন্তু আবার ডক্টর ইউনুস তো বলছে তারা জনগণের সরকার। আরে বা সে কেমন বলে? সে প্রথম দিনই করেছে ছাত্র আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, পরে মতামত চেঞ্জ হতে পারে না? চেঞ্জ তো সে করে, এখন সে বলে যে ছাত্র আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই, বলুক, সে কালকে বলুক। সে বলছে, সে তো সবসময় বলে। তার যারা এমপ্লয়ার উনি তো তাদের কথাই শুনে। বিএনপি যে পায়ের সামনে খাড়ায় থাকে, দেখা করতে পারে না। নাহিদ ইসলাম যে দেখা করে বলে যে উনি বলছেন উনি পদত্যাগ করতে চান, উনি কিন্তু বলে নাই। ওনার প্রেস উইং বলে না, উনি মনের কথা বুঝতে পারে। কেন বুঝতে পারে? তার কারণ সে এমপ্লয়ার কিন্তু এমপ্লয়ি কথাবার্তা বুঝে। ভাই একটা দল মানে সংস্কার প্রক্রিয়াটা স্টার্টিং তারা করছে ভুলভাবে। তো তাদের মাথা রাখা উচিত ছিল এই সংস্কার শব্দটা বাংলাদেশের রাষ্ট্রের যে সংস্কার, শাসন পদ্ধতির যে সংস্কার, এই কথাটা বাংলাদেশে প্রথম বলছে একটা পলিটিক্যাল পার্টি। সেই পার্টি বাংলাদেশে আছে, মাঠে আছে। আপনি সংস্কার করবেন, আপনি তো পারতেন প্রথম থেকে তাদেরকে হেল্প নেওয়া, যে ভাই তোমরা তো কাজটা অনেকটা এগিয়ে আসো, ওইটা নিয়েই বসি আমি ওইটা নিয়ে বসি। তারা তো একটা কিছু না এগিয়েছে ভাই। 2.5 বছর এরা শুরু করে, 2.5 বছর আগে তারা স্টার্ট করছে। তো 2.5 বছর তারা কি করছে? খালি লেখছে, শেষ হয়ে গেছে? তা তো না। ওইটা নিয়ে তাদের দলের মধ্যে, নেতাদের মধ্যে, কর্মীদের মধ্যে আলোচনা হচ্ছে ক্রমাগত। এবং সেই আলোচনাগুলিকে তুমি যদি নিতা, এরা যদি নিত একবার, তাহলে কি হইতো? এরা কিন্তু এক ধাপ এগিয়ে যাইতো। কোন রাজনৈতিক দল সরকারের কাছে বা কে দূরে, এরকম খেলাও তো আমরা একটা দেখছি। শুনেন আমি বলি একটা কথা, একটা জিনিস মাথায় রাখেন, ডক্টর ইউনূসের একটা মাথায় রাখা উচিত ছিল। সেটা হলো উনি একটা অন্তর্বর্তীকালীন সরকার, উনি কিন্তু কোনো রেগুলার গভর্নমেন্ট না, উনি রেগুলার গভর্নমেন্টের হেড না। উনি কেন আসছেন? একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, এই দেশের জনগণ নির্বাচন করবে একটা পলিটিক্যাল গভর্নমেন্টকে। সেই গভর্নমেন্টের কাছে উনি জাস্ট খালি এই জিনিসটাকে মাঝখানের সময়টুকু ব্রিজের মতো কাজ করে ক্ষমতাটা হস্তান্তর করবেন। ওরা যদি মাথার মধ্যে এই জিনিসটা থাকতো, তাহলে এত সমস্যাই হতো না, উনি আসছেন যে পরের যে গভর্নমেন্ট আসবে সে কিভাবে দেশ চালাবে এটাও আমি নির্ধারণ করে দেব। আপনি কে? আপনি এটা কিভাবে নির্ধারণ করে দিবেন? আপনার কি অথরিটি আছে? অথরিটি বাদ দেন, আপনার কি এক্সপিরিয়েন্স আছে? জি বলুন। আপনার কি এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আপনি বলবেন যে তোমার দেশটা এভাবে চালাও? হ্যাঁ, আমি কিছু সংস্কার কমিশন করছি, ওকে ফাইন কমিশন করছেন। এই কমিশনগুলিকে আপনি পলিটিক্যাল পার্টির সাথে আলাপ করে করছেন? করেন নাই তো। কিন্তু রাজনৈতিক দলগুলো তো সংস্কার কমিশন করার সময় বিরোধিতাও করেনি। তাহলে না, আমি বলি আপনার বিরোধিতা কি কেন করবে? এরা তো চায় যে মানে আপদ বিদায় হোক। এরা তো এই জন্য ওয়েট করতেছে বসে বসে, এই যে আপদের সঙ্গে আমি ঝগড়া করতে চাই না, কোনো মতো নির্বাচন দিয়ে বিদায় হোক। আপনি আমাকে বলেন একটা পলিটিক্যাল পার্টি কিভাবে দেশ চালাবে সেটা নির্ধারণ করে দেবে কিছু নন পলিটিক্যাল এনজিও কর্মী। আপনি কি বলেন না ভাই?
একটা পলিটিক্যাল পার্টি কিভাবে দেশ চালাবে, এইটা নিয়ে সেই পলিটিক্যাল পার্টি যাবে জনগণের কাছে, জামাত গেছে জনগণের কাছে, আমরা এটা চাই। এনসিপি যাবে জনগণের কাছে, বিএনপি গেছে জনগণের কাছে, বিএনপি বলছে জনগণের কাছে যে আমরা একটি দফার ভিত্তিতে দেশ চালাবো। এখন জনগণ ঠিক করবে কোনটা তারা গ্রহণ করবে, কে করবে না। এখন সেটা নির্ধারণ করে দিবে কে? কয়েকজন বিদেশি নাগরিক, বদিউল আলম মজুমদার, উনি নির্ধারণ করে দিবে যে এই দেশের গণতন্ত্র। এই যে বিদেশি নাগরিকের প্রশ্ন, এটা তো আসলে এখন পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারেনি, দিতে পেরেছে? প্রমাণ দেওয়া দরকারটা কি আমার? প্রমাণ দেওয়া দরকার, তারা প্রমাণ করুক না তারা বিদেশি নাগরিক। আমি কিন্তু আমি মনে করেন বাইরের থেকে আসলাম ভাই, মনে করেন এয়ারপোর্টে আপনার সঙ্গে আমার দেখা হলো, জি, আপনি কি বুঝলেন যে আমি বিমান থেকে নামলাম? তো আমি আমেরিকা থেকে আসলাম নাকি প্যারিস থেকে আসলাম নাকি আপনি লন্ডন থেকে আসলাম, বোঝার উপায় কি? আমার পাসপোর্টের সিল দেখা, ওইটা আপনি আমার কাছ থেকে নিয়ে দেখতে পারবেন জোর করে। আপনি যেটা বলতে পারবেন তুমি বিদেশ থেকে আসছো, আমার দায়িত্ব দেখাই দেওয়া। বিষয়টা অনেক শুনেন, আমি বলি আলী রিয়াজ সাহেব যে আমি কেন করি, এত আপনার কোনো সন্দেহ আছে? উনি আমার টিচার ছিলেন সরাসরি। আচ্ছা, উনি বাইডেনকে ভোট দিয়ে এসে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আপনি দেখতে চান? আমি দেখছি, তখন তো আনন্দ করছে আমার স্যার বাইডেনকে ভোট দেয়, বা কি আনন্দ। সে আমার সরাসরি টিচার। তো উনি বিদেশে না করে কোনো সন্দেহ আছে? 25 বছরে আমেরিকায় ছিল, কিভাবে থাকে রে ভাই? আপনি থাকতে পারবেন টানা 25 বছর? কেমনে থাকে? তো এইগুলি নাটক করে লাভ নাই। বড় কথা হলো আলী রিয়াজ সাহেব কিভাবে সংবিধান বিশেষজ্ঞ, এটা আমার বুঝান তো ভাই। উনি আমি ছিলাম জার্নালিজম স্টুডেন্ট, উনি জার্নালিজমের টিচার আমার। তো উনি কিভাবে গভর্নমেন্ট পলিটিক্সের তো বাংলাদেশে কি আর নাই? জোরাতালি দিয়ে কাজ করতে হবো? সব বাদ দেন, বাদ দেন সব। তারপরেও আমার কথা যে পলিটিক্যাল পার্টিগুলো এটাকে মানবে কেন? পলিটিক্যাল পার্টিগুলির লোক নাই, পলিটিক্যাল পার্টিগুলো রাজনীতি বুঝে না। সবচেয়ে বড় কথা, পলিটিক্যাল পার্টিগুলো এই দেশের জনগণকে বোঝে, তাদের মতো করে বোঝে, কোনো সমস্যা নাই। উনি তো এই দেশের জনগণকেই বুঝেন না, উনি তো থাকেন না এই দেশে, উনি তো দেশে থাকেন না। বিষয়টাকে আমি বলি আপনাকে, আপনি দেখবেন গ্রামের বাড়িতে দেখবেন অথবা ইয়ে দেখবেন, ছোট ছোট বাচ্চা আছে না, মা তারা সুন্দর করে সাজায় টাজায় দেয়, চুল টুল আশ্রয় দেয়। আমার কাছে আসলো, আমি বাবা কেমন আছো কেমন আছো, কে চুল করে আওলাই দিই, মাথার মধ্যে আদর করে দিই। মার কিন্তু আবার চুল আশ্রয় হয়, কথাটা খেয়াল, আমি আদর করলাম, এখন এরা ওইভাবে আদর করে দিতেছে আমাদেরকে, আওলা পাতা দিতেছে। এই পলিটিক্যাল পার্টিগুলোকে এগুলো আবার ঠিক করতে হবে ভাই। এইগুলো যে আপনাদের কাজ না রে ভাই। কোথেকে বলতেছে আমাদের ম্যান্ডেট আছে সংস্কারের? কবে ম্যান্ডেট ছিল সংস্কারের? 8 তারিখ পর্যন্ত কবে? আপনি 8 তারিখে গণঅভ্যুত্থানকে একটা বড় ম্যান্ডেট হিসেবে না, আপনার বলেন আপনি 8 তারিখের আগে সমস্ত পত্রিকা ঘাটেন তো, সংস্কার শব্দটা কোথায় পাইছেন আপনার ভাই? কোন তো আপনি আমাকে, আপনি হঠাৎ করে ঘুমের চুরি করেন যে আমার ম্যান্ডেট ছিল সংস্কার, আমার ম্যান্ডেট ছিল। হ্যাঁ, বিচারের ম্যান্ডেটটা কে আনছে? এটা আনছে সার্জিস আলম। বলছে হাসিনার বিচার হওয়া, হাসিনাকে ফাঁসির কাস্টে চড়ানোর আগ পর্যন্ত যারা নির্বাচনের কথা বলবে তারাও নাকি খারাপ, তারাও ফ্যাসিস্ট। ফাঁসির কাস্টে উঠানো তো ভাই এটা তো সমস্যা পক্ষে ব্যাপার। তাহলে আগে ঘোষণা করে দেন, একটা ডিক্লারেশন দিয়ে দেন, এরা সব নিহত হবে, বলে দেন। জি, মাসুদ কামাল, অসংখ্য ধন্যবাদ। সমবেদনা আসতেছে যে জায়গাটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার কাছে মনে হচ্ছে, এই সরকার যা করছে, সংস্কার, বিচার কিংবা সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, এটি কি পরবর্তীতে যারাই আসুক, জনগণের ভোটে যারা আসবে, তাদের এসে কি আবার এগুলো রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের মতামতকে একত্রিত করে আবার ঠিক করতে হবে, এমনটি মনে হচ্ছে আপনাদের, বা আপনার মনে হয়? হ্যাঁ, আমি যে উনি একটা কথা বললেন না মাসুদ কামাল ভাই, ওই যে আলী রিয়াজ সাহেবের ওই ভোট দেওয়ার ব্যাপারে বাইডেনকে, অ্যাকচুয়ালি আমেরিকায় যারা থাকে, আমেরিকান সিটিজেনরা, ইউ হ্যাভ টু বি রেজিস্টার্ড। আপনার ইদার রেজিস্টার্ড রিপাবলিকান হবেন বা রেজিস্টার্ড ডেমোক্রেট হবেন। সো আপনার ইটস অলরেডি ইন দ্য সিস্টেম যে আপনি কারে ভোট দিচ্ছেন। সো এটা তো আছে। তো যাই হোক, এখন ব্যাপার হচ্ছে দেশি বিদেশি কথা না, কথা হলো যে এই ওনারা খুব বেশি এত সংস্কার কমিশন করে তো লাভ নাই যদি আপনার ইন্টেনশন থাকে অন্য। হ্যাঁ, আপনার সংস্কার কমিশন ওই আই থিঙ্ক ওনাদের প্লেটে ওনাদের বেশি খাবার নিয়ে ফেলছে, যেটা এখন ওনারা নিজেরা হজম করতে পারছে না। এখন যেটা ওনাদের দরকার, দেখেন ডক্টর ইউনূস কে কেন দায়িত্ব নিতে হলো? উনি তো বাংলাদেশের, উনি একজন ইন্টারন্যাশনাল আইকন, ওনাকে আন্তর্জাতিকভাবে উনি স্বীকৃত, সবাই ওনাকে ভালো জানে ওনার কাজের জন্য, কিন্তু উনি বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে কিন্তু কখনোই খুব একটা ইনভলভ ছিলেন না। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওনাকে কেন দায়িত্ব নিতে হলো? উনি নিজেও তো নির্যাতিত হয়েছেন শেখ হাসিনার দ্বারা।
উনি নিজেও মামলা খেয়েছেন, ওনাকে বহুবার শেখ হাসিনা অপমান করেছে বিভিন্নভাবে, এবং যতবার অপমান করেছে ততবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিবাদ করেছে, স্টেটমেন্ট দিয়েছে, বিএনপি পাশে দাঁড়িয়েছে, সেটা স্পষ্ট। হ্যাঁ, তো এখন ডক্টর ইউনূসের তো সবচেয়ে প্রথম, আমি মনে হি ইজ দ্য 1% যে প্রথম উপলব্ধি করা উচিত যে এই দেশে গণতন্ত্র ছিল না দেখেই ওনার মামলা খাইতে হয়েছে, এই দেশে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হয়েছে দেখে ওনার মামলা খাইতে হয়েছে, এই দেশে মানবাধিকার ছিল না দেখেই ওনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। ওনারই ফার্স্ট রিয়েলাইজ করা উচিত। শুধু সংস্কার এবং সংস্কার প্রক্রিয়াটা একটা চলমান প্রক্রিয়া, এটা চলতে থাকবে। এই যে গণ অভ্যুত্থান, আমি আপনাকে বলি, গণ অভ্যুত্থানটাকে যে কেউ কুক্ষিগত করতে চাচ্ছে, বা আন্দোলনটাকে যে কেউ কুক্ষিগত করতে চাচ্ছে, নিজেদের মনে করছে যেটা তাদের। আমরা 1971 আওয়ামী লীগ যেভাবে কুক্ষিগত করেছিল সেটার সাথে তুলনা করতে পারি। তারপর 1971 আওয়ামী লীগের সম্পত্তি ছিল না, 1971 কারো একলার বাপদাদা সম্পত্তি ছিল না, আমার সকলের কতিপয় কিছু যারা এই যুদ্ধের বিরোধিতা করেছিল তারা ছাড়া তো মেজরিটি তো 1971-কে ধারণ করে বহন করে, কিন্তু আওয়ামী লীগের পলিটিক্সটাই ছিল 71-কে কুক্ষিগত করা। আমরা কি সেই জায়গায় আবার ফিরে আসতে চাই? আমরা কি জুলাই অগাস্টে যা ঘটেছে, যে আন্দোলন হয়েছে, যে রক্তপাত হয়েছে, যারা গুলি খেয়েছে, যে গার্জিয়ানরা মাঠে নেমে এসেছে, প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা কোথায়? ওই মেয়েগুলা কোথায় যারা স্লোগান দিয়েছিল? তাদেরকে তো আমি দেখি না। ওই ছেলেগুলা কোথায়? তো ওরা যারা মাঠে নেমেছিল, বিএনপির নেতাকর্মীরা মাঠে ছিল, সব দলের নেতাকর্মীরা মাঠে ছিল। এই গণ অভ্যুত্থানকে যদি একটা গোষ্ঠী কুক্ষিগত করতে চায় এবং সেটাকে যদি এই ইন্টারিম গভর্নমেন্ট সাপোর্ট করে, সেটাও কিন্তু সমীচীন হবে না। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। বাস্তবতা কি? তেমনটা হচ্ছে কি? তেমনটা কি হচ্ছে? এনসিপি কি সরকার করছে কিনা, সহযোগিতা করছে কিনা? না, রাজনৈতিকভাবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পরিপন্থী বা এনসিপি তো বলছে গতকালকে যে মিটিংটি হয়েছে সেটাকেও গণ আকাঙ্ক্ষার সাথে পরিপন্থী হিসাবে এই মিটিংটিকে তারা দেখছে, এনসিপি দেখছে। আমি তো সেটাই বললাম, কিন্তু আপনি যদি পয়েন্ট বাই পয়েন্ট দেখেন, এনসিপি যা চায় একটা নবীন দল হিসেবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে এতবার রাষ্ট্রের দায়িত্বে ছিল, সরকার চালিয়েছে, একই জিনিস চায়। বিএনপি কি ভিন্ন কিছু চায়? বিএনপি সংস্কার চায়। বিএনপির মতো নির্যাতিত আর অন্য কোনো দল হয় নাই, তা বিএনপি বিচার চায়। তা বিএনপি কিন্তু বিচার তো আপনি একদিনে করতে পারবেন না। আমরা একদিকে বলছি আমরা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি চাই, আমরা স্বাধীন বিচার বিভাগ চাই, আমরা আইনের শাসন চাই, আবার আমরা বলছি 2 দিনের মধ্যে সব বিচার করে ফেলো। আমরা তো চাই না যে কোনো যে অন্যায় করে নাই তার বিচার হোক, তার সাজা হোক, সেটা আমরা চাই না। আমরা যারা গুলির অর্ডার দিয়েছে, যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, যারা দুর্নীতি করেছে, মানি লন্ডারিং করেছে, প্রত্যেকেরই বিচার হওয়া উচিত। আলোচনা শুনবো তো, দেখে যাও এনসিপি নিয়ে বলছিলেন। দেখেন, এনসিপি নিয়ে কিন্তু আমার খুব একটা ভরসা ছিল, আশা ছিল। আমি ভাবছিলাম যে আমাদের ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টিগুলির বিপরীতে হয়তো একটা নতুন কিছু আসতে যাচ্ছে, তো সেটা আসার সম্ভাবনাও ছিল। তারাও বলছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলছিল, কিন্তু গাল ভরা বলি। কিন্তু সমস্যাটা হলো কি, এই পার্টিটা খুব দ্রুত বেগে নিজেদের নেতৃত্বের যে দুর্বলতা এবং যারা নেতা ছিল, যাদেরকে নেতা হিসেবে পরিচয় করে দিয়েছে, তাদের যে ব্যক্তিগত জীবনযাপন, সেগুলি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে। এই যে সন্দেহটা, এটা তারা দূর করতে পারে নাই। না পারার কারণে খুব দ্রুত, এত দ্রুত বেগে তাদের জনপ্রিয়তা একদম তলানিতে চলে গেছে, ভাবা